প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা পড়ছি আইন আদালত বার লিখিত পূর্ণাঙ্গ নোট হতে। আজকে আমরা দেওয়ানি কার্যবিধির টপিক 10 এবং টপিক 11 আলোচনা করব। টপিক 10, এক্সিকিউশন অফ ডিক্রিজ অ্যান্ড অর্ডারস, অর্থাৎ ডিক্রি ও আদেশসমূহ কিভাবে জারি করতে হবে এই সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে, এই টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই আপনাদেরকে শেখানো হবে। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর 51 ধারা মতে ডিক্রি জারির উপায়সমূহ কি বর্ণনা করুন, বা ডিক্রি জারির পদ্ধতিগুলো বর্ণনা করুন, বা আদালতের ক্ষমতা ডিক্রি জারির ক্ষেত্রে কি কি ক্ষমতা আছে, কি কি করার ক্ষেত্রে কি কি করতে পারবেন, এগুলো বর্ণনা করতে হবে। তো প্রশ্ন যেভাবে আসুক না কেন, উত্তর একই হবে। মূল মামলায় যার বিরুদ্ধে ডিক্রি প্রদান করা হয়, অর্থাৎ দেনাদার বা দায়িক যদি স্বেচ্ছায় ডিক্রিতে নির্দেশিত বিষয়বস্তু ডিক্রিদারকে বুঝিয়ে না দেন, তবে ডিক্রিটি জারি করার প্রয়োজনীয়তা দেখা দেয়। এখন ডিক্রিতে যা দিতে বলা হচ্ছে সেটা যদি দিয়ে দেয় দেনাদার, তাহলে আর জারি করার তো দরকার নাই। যদি না দেয়, দিতে না চায়, আদালতের ডিক্রি থাকা সত্ত্বেও ডিক্রিদার সেটা যদি না পায়, সেক্ষেত্রে তিনি আবেদন করবেন। আগে এই জারির জন্য আলাদা নতুন মামলা করা লাগতো ওই ডিক্রির সার্টিফাইড কপি দিয়ে, তখন সেটা জারি মামলা হিসেবে চলতো। বর্তমানে 25 সালে অ্যামেন্ডমেন্টের পরে এখন সরাসরি ডিক্রি জারি করা যায়, তাই আর নতুন মামলা সৃষ্টির দরকার হয় না। কি করতে হয়? যেই আদালত ডিক্রি দিয়েছে ওই আদালতে দরখাস্ত করলেই সরাসরি আদেশ ও ডিক্রি জারি করা যায়। এই কথাগুলো এখানে সংক্ষিপ্তভাবে বলা আছে। ডিক্রি জারির পদ্ধতিসমূহ আমরা 51 ধারায় 5টি পদ্ধতি পাই। ডিক্রিতে আদিষ্ট সম্পত্তি অর্পণের মাধ্যমে কেউ যদি সম্পত্তি দখল উদ্ধার বা উচ্ছেদের মামলা করে, সেক্ষেত্রে যে জোর করে দখল করেছিল তার কাছ থেকে সম্পত্তি নিয়ে যে মালিক এবং প্রকৃত দখলদার যাকে দিতে হবে তাকে বুঝিয়ে দেওয়া, কোনো সম্পত্তি ক্রোক ও নিলামে বিক্রয় করে অথবা বিনা ক্রোকে ডিরেক্ট সরাসরি নিলামে বিক্রয়ের মাধ্যমে ডিক্রি জারি করা যেতে পারে। দেনাদারকে গ্রেপ্তার ও দেওয়ানি কারাগারে আটকের মাধ্যমে ডিক্রি জারি করা যেতে পারে। রিসিভার নিয়োগের মাধ্যমে ডিক্রি জারি করা যেতে পারে। ডিক্রিকৃত প্রতিকারের প্রকৃতির প্রয়োজনে অন্য যে কোনো উপায়েও ডিক্রি জারি করা যেতে পারে। তাহলে 4টা স্পেসিফিক পয়েন্ট বলা আছে, এবং 5 নম্বরে যেমন অবস্থা তেমন ব্যবস্থা নিতে পারবে আদালত, এটা বুঝিয়ে দেওয়া আছে। তো আমরা এখানে এই 5টা পয়েন্টই এখানে বিস্তারিত বলা হয়েছে। বিজ্ঞ আদালত ডিক্রিতে যে সম্পত্তির বিষয়ে নির্দেশ প্রদান করেছেন তার ডিক্রিদারকে অর্পণের উদ্দেশ্যে ডিক্রি জারির কার্যক্রমটি পরিচালিত হয়। এই পদ্ধতিতে বিজ্ঞ আদালত স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি ডিক্রিদারকে অর্পণের ব্যবস্থা করে থাকেন। তাহলে স্থাবর সম্পত্তি বিষয়ে এসআর অ্যাক্টের 8 এবং 9 এবং অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে 10 এবং 11 ধারা প্রযোজ্য হবে। তাহলে সম্পত্তি ক্রোক করে নিলামে বিক্রয় অথবা ডিরেক্ট নিলামে বিক্রয়ের বিষয়ে যেটা বলছে, আদালতের আঞ্চলিক এখতিয়ারের মধ্যে অবস্থিত দেনাদারের সম্পত্তি সংশ্লিষ্ট আদালত ক্রোক ও বিক্রয় অথবা বিনা ক্রোকে সরাসরি বিক্রয়ের মাধ্যমে ডিক্রি জারির ক্ষমতা রাখেন। বন্ধকি সম্পত্তি হলে তা ক্রোক করার দরকার হয় না, কারণ বন্ধকি সম্পত্তি যিনি বন্ধক নিয়েছেন তার দখলে থাকে, তার সাথে ডিল করে নিলেই হয়ে যায়। তবে অর্থ আদায় ডিক্রি ক্ষেত্রে তা ক্রোকর বিক্রয়ের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। কোনটা? যে সম্পত্তি বন্ধকি হয়ে আছে। মনে করেন একটা সম্পত্তির মার্কেট প্রাইস 30 লক্ষ টাকা, এখন এই সম্পত্তিটা একজন 10 লক্ষ টাকায় কি নিয়ে আছে, বন্ধক নিয়ে আছে। 30 লক্ষ টাকা এটা নিলামে বিক্রয় করে 10 লক্ষ টাকা যে বন্ধক নিয়ে আছে তাকে ফেরত দিতে হবে। আর বাকি 20 লক্ষ টাকার মধ্যে আদালতে যে মামলা হয়েছে, মামলায় মনে করেন যে 10 লক্ষ টাকার যদি ডিক্রি হয়, সে ডিক্রিদার পাবে 10 লক্ষ টাকা, বাকি যে 10 লক্ষ টাকা থাকে সেটা ফেরত যাবে সম্পত্তির মালিকের। এভাবে ভাগ বন্টন হয়ে যাবে। তাহলে দেওয়ানি কারাগারে আটক
গ্রেপ্তার করে দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে। ডিক্রি জারি বা কার্যকর করার জন্য দেনাদারকে গ্রেপ্তার ও দেওয়ানি কারাগারে আটক রাখার ক্ষমতাও কিন্তু আদালতের আছে। তবে অর্থ আদায়ের ডিক্রি ক্ষেত্রে দেনাদারকে গ্রেপ্তার ও দেওয়ানি কারাগারে আটক রাখার পূর্বে তাকে কেন আটক রাখা হবে না বা গ্রেপ্তার করা হবে না সেটার কারণ দর্শানোর সুযোগ দিতে হবে। আসলে কোনো মামলায় যে ডিক্রিটা পেল সেই ডিক্রির কাজটা যদি বিবাদী না করে, অর্থাৎ দেনাদার না করে, সেক্ষেত্রে তাকে বাধ্য করার জন্য কিন্তু গ্রেপ্তার এবং দেওয়ানি কারাগারে আটক রাখা হয়, যেন ডিক্রিতে নির্দেশিত কাজটা সে করে। রিসিভার নিয়োগের প্রয়োজন হতে পারে, যে ক্ষেত্রে অন্য উপায়ের চেয়ে রিসিভার নিয়োগের মাধ্যমে ডিক্রি কার্যকর করা দেনাদার এবং ডিক্রিদার উভয় পক্ষের জন্য মঙ্গলজনক। শুধুমাত্র উক্ত ক্ষেত্রেই বিজ্ঞ আদালত রিসিভার নিয়োগের আদেশ দিবেন। রিসিভার নিয়োগের আদেশ প্রদান বিজ্ঞ আদালতের বিবেচনামূলক ক্ষমতা, অর্থাৎ আদালত কনভিন্সড হলে দিবেন অথবা না। ডিক্রিদার এটি অধিকার হিসেবে দাবি করতে পারেন না। অন্য কোনো প্রয়োজন উপায়ে ডিক্রিতে আদিষ্ট প্রতিকারের প্রকৃতি এমন যে বিশেষ কোনো ক্ষেত্রে উপরিল্লিখিত চারটি উপায়ে ডিক্রি প্রদান করা সম্ভব হচ্ছে না, মানে ডিক্রি কার্যকর করা সম্ভব হচ্ছে না, জারি করা সম্ভব হচ্ছে না, তাহলে আদালত যেমন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তেমনি ভাবে ডিক্রি জারি করতে পারবেন। অর্থাৎ যেটা প্রয়োজন হবে সেটা আদালত করতে পারবে, তবে সেটা অবশ্যই আইনসঙ্গত হবে। তাহলে এই 5টি উপায় হতে পারে। 5 থেকে 7 নম্বরের জন্য প্রশ্ন আসলে এতটুকু লিখলেই হবে। জারি মামলার দরখাস্তে কি কি থাকতে হবে? হ্যাঁ, তানিয়া আপু প্রশ্ন করতে চাচ্ছেন, মাইক অন করে কথা বলেন। জারি মামলার দরখাস্তে অত্যাবশ্যকীয় বিষয়সমূহ কি বা প্রয়োজনীয় বিষয়সমূহ কি বা জারি মামলার দরখাস্তের উপাদানগুলো কি কি, সেটা আমরা কোথায় পাই? আদেশ 21, বিধি 11। শুধুমাত্র অর্থ পরিশোধের ডিক্রির ক্ষেত্রে মৌখিক আবেদনের মাধ্যমে ডিক্রি জারি করা যায়। অন্য সকল ক্ষেত্রে কিন্তু লিখিত আবেদন লাগবে এবং লিখিত আবেদনে এই বিষয়গুলো থাকতে হবে। মামলার নম্বর, কোন মামলায় আপনি ডিক্রি জারি চাচ্ছেন, পক্ষগণের নাম, মানে আগে ছিল বাদী বিবাদী, এখন হয়ে গেছে ডিক্রি হোল্ডার মানে ডিক্রিদার এবং দেনাদার। ডিক্রির তারিখ, কত তারিখে ডিক্রি হয়েছে, ডিক্রিটি হতে কোনো আপিল দায়ের করা হয়েছে কিনা সে বিষয়ে তথ্য থাকলে তথ্য, ডিক্রি প্রদানের পর বিরোধীয় বিষয়ে পক্ষগণের মধ্যে কোনো অর্থ পরিশোধ বা সমন্বয় হয়েছে কিনা, যদি হয় তবে তার পরিমাণ, ডিক্রি জারির জন্য ইতিপূর্বে কোনো আবেদন করা হয়েছে কিনা, যদি হয় তবে আবেদনের তারিখ ও ফলাফল, মানে এর আগে আবেদন করে সেটা কার্যকর হয়নি বা মাঝখানে সেটা স্থগিত হয়ে গেছে কিনা, বা ডিক্রি জারির আবেদন করে সেটা একবার প্রত্যাহার করা হয়েছে কিনা, ডিক্রির ওপর প্রাপ্য সুদসহ যদি থাকে, যদি সুদ বা কস্ট উল্লেখ করে থাকে, এই সুদটা হতে পারে ব্যাংকিং ইন্টারেস্ট, যেটা সর্বোচ্চ 6% হতে পারে, অথবা মামলার যে কোনো কস্ট হতে পারে, অথবা মিন প্রফিটও হতে পারে। অর্থের পরিমাণ বা এটির দ্বারা মঞ্জুরিকৃত অন্য কোনো প্রতিকার বা প্রার্থিত জারি কার্যক্রমে ডিক্রির পূর্বে বা পরে কোনো পাল্টা ডিক্রি প্রদত্ত হয়ে থাকলে তার বিবরণ, মানে কাউন্টার মামলা থাকলে সেটার আরেকটি ডিক্রি হয়েছে কিনা, মঞ্জুরিকৃত খরচাদি যদি থাকে তার পরিমাণ, যার বিরুদ্ধে ডিক্রি জারির প্রার্থনা করা হয় তার নাম। আচ্ছা, এখানে একটা বিষয় মনে করেন যে বিবাদী একজন, কিন্তু মামলা চলতে চলতে যদি বিবাদী পালিয়ে যায়, দেশের বাইরে চলে যায়, বা বিবাদী মৃত্যুবরণ করে, তাহলে বিবাদীর সম্পত্তি যার কাছে যাবে তার বিরুদ্ধে ডিক্রি জারি করা যাবে। মনে করেন রহিম নামে একজন ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রী খোরপোশ এবং বোরহানার মামলা করেছে। মামলা চলাকালীন তিনি দেশের বাইরে চলে গেছেন অথবা তিনি মৃত্যুবরণ করেছেন, এবং তার সম্পত্তি কি হয়েছে, তার ওয়ারিসদের মধ্যে বন্টন হয়েছে। এখন এই যে ডিক্রি জারির, মনে করেন এখানে 5 লক্ষ টাকার ডিক্রি পেলেন, এই টাকাটা তাহলে কিভাবে আদায় হবে, কার বিরুদ্ধে হবে? ওই যে ওয়ারিশ আছে, ওয়ারিশদের বিরুদ্ধে ডিক্রি জারি হবে। তাহলে এখানে বিবাদী একজন, এবং ওই বিবাদী হয়তোবা কি ডিক্রি দেনদার বা দেনাদার,
কিন্তু জারি হচ্ছে অন্য ব্যক্তির বিরুদ্ধে, কখন? যখন ওই বিবাদী পালিয়ে যায় বা মৃত্যুবরণ করে। বিষয়টা বুঝতে পেরেছেন? অর্থাৎ এখানে পক্ষগণের নামের কাছে আমি রহিমের নাম লিখলাম, কিন্তু এখানে রহিম যেহেতু মারা গেছে বা হারিয়ে গেছে বা নিখোঁজ হয়ে গেছে বা বিদেশে চলে গেছে, তাই রহিমের যে ওয়ারিশ যারা আছে তাদের বিরুদ্ধে ডিক্রি জারি হচ্ছে। হ্যাঁ, আনোয়ার ভাই বলেন, এটা কিন্তু একটা দারুণ পয়েন্ট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, মামলাকৃত সম্পত্তি, একটা মামলা চলাকালীন সম্পত্তিটা ডিক্রি হওয়ার পূর্বে ওই লোক যদি আরেকজনের দখলে দিয়ে দেয়, অর্থাৎ বিক্রি করে দিয়ে দেয়, তাহলে তখন কার বিরুদ্ধে ডিক্রি হবে? যে এক করিত করতে তার বিরুদ্ধে? বুঝেন নাই স্যার? হ্যাঁ, আপনার প্রশ্নটা আমি ক্লাসের শেষে উত্তর দেব। ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, না স্যার, ঠিক আছে। আসসালাম স্যার। আপনি লাইনে থাকেন নয়েজ না হলে। নিম্নোক্ত উপায়গুলোর মধ্যে হতে কোনটির মাধ্যমে আদালতের সহযোগিতা প্রয়োজন সেটা বলতে হবে। এই যে কি উপায়ে আপনি ডিক্রিটা কি জারি চাচ্ছেন, এই যে একটু আগে আমরা 1 নম্বর প্রশ্ন উপায়গুলো দেখলাম, তো এই উপায়গুলোর এক বা একাধিক উপায় আপনি উল্লেখ করে দিতে পারেন যে আমি এই উপায়ে চাচ্ছি। তাহলে উপরে যে উল্লেখিত বিষয়গুলো আমরা বললাম সেগুলো লিখিত দরখাস্তের সাথে থাকবে, এবং ডিক্রির একটি জাবেদা নকল সংযুক্ত করতে হতো আগে, কিন্তু বর্তমানে জাবেদা নকল সংযুক্ত করা দরকার নেই। কারণ আমি ওই মূল মামলাতে ডিক্রি জারি চাচ্ছি, তাই আমার মূল মামলার সাথে নকল আছে, মানে মূল ডিক্রির কপি আছে, তাই নকল আর দরকার হয় না, কিন্তু আগে দরকার হতো। কখন আদালত জারি কার্যক্রম স্থগিত করতে পারে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত ব্যক্তি কর্তৃক নিলাম বিক্রির রদ সংক্রান্ত সিআরপিসির বিধানসমূহ আলোচনা করতে হবে। দায়ী যিনি সম্পত্তির মালিক এবং ক্রেতা যখন, মানে এই ব্যক্তি, দুই প্রকার ব্যক্তি যখন ডিক্রি রদ করবে তখন আদালত কিভাবে সেটা নিষ্পত্তি করবে। আদালত কর্তৃক জারি কার্যক্রম স্থগিত করা। 3 শ্রেণীর আদালত কখন জারি কার্যক্রম স্থগিত করতে পারে তা আলোকপাত করা হলো। মানে 3 শ্রেণীর আদালত জারি কার্যক্রম শুরু হয়ে সেটা স্থগিত করে দিতে পারে কিভাবে, বা শুরু হওয়ার আগে স্থগিত করতে পারে। আপিল আদালত কর্তৃক জারি কার্যক্রম স্থগিত। আদেশ 41 বিধি 5 উপবিধি 1 এর বিধান মতে আপিলযোগ্য ডিক্রির ক্ষেত্রে আপিল দায়েরের জন্য তামাদির মেয়াদ শেষ হবার পূর্বে আপিল দায়ের করা হলে স্বতঃসিদ্ধভাবে ডিক্রির জারি কার্যক্রম স্থগিত হয়ে যায় না। কারণ নিম্ন আদালতে মামলা চলছে, আপিল আদালতে আপিল দায়ের করেছে কে? যে মামলায় হেরে গেছে, যার বিরুদ্ধে ডিক্রি হয়েছে, সে আপিল করেছে। নিম্ন আদালত তার জানে না, তাহলে জানাতে হলে কি করতে হবে? ওই আপিলের একটা ইনফরমেশন স্লিপ নিম্ন আদালতে জমা দিতে হবে, অথবা আপিল আদালত থেকে একটা নির্দেশনা নিম্ন আদালতে আসতে হবে, তাহলে স্থগিত হবে। তাহলে কে আদেশ দিচ্ছে? আপিল আদালত। বরং উপযুক্ত কারণ বিদ্যমান থাকা সাপেক্ষে বিজ্ঞ আপিল আদালত ডিক্রিটি জারি কার্যক্রমের স্থগিতের জন্য আদেশ প্রদান করতে পারবেন। তার মানে একটা আদেশ দিয়ে নিম্ন আদালতে পাঠিয়ে দিবেন, তাহলে নিম্ন আদালতের কার্যক্রম স্থগিত হয়ে যাবে। কেন? কারণ এই মামলার ডিক্রির বিরুদ্ধে আপিল হয়ে গেছে, তাই আপিলে তো ভিন্ন সিদ্ধান্ত আসতে পারে, ডিক্রি বাতিল হয়ে যেতে পারে। ডিক্রি প্রদানকারী আদালত কর্তৃক ডিক্রি কার্যক্রম স্থগিত, মানে যে আদালত ডিক্রি দিল ওই আদালতই আবার কি করবে? স্থগিত করে দিবে। এখানে এক- আদেশ 41-এর বিধি 5-এর 2-এ, এর আগে 5-এর 1 ছিল, 5-এর 2-এ। তাহলে আপিল করার আমাদের মেয়াদ দের মধ্যে ডিক্রি জারি স্থগিত রাখার আবেদন করলে উপযুক্ত কারণ প্রদর্শন সাপেক্ষে ডিক্রি প্রদানকারী আদালত জারি স্থগিতের আদেশ দিতে পারে। এখন মনে করেন যে আপিল করার যে সময় সেটা এখনো আছে, তামাদিতে পারিত হয়নি, আপিল করার টাইম আছে। এখন ডিক্রিদার ডিক্রি জারির জন্য আবেদন করে ফেলছে, এখন অপর পক্ষে এসে কি করলো? আরেকটা দরখাস্ত দিল, ইওর অনার ডিক্রি কার্যক্রমটা স্থগিত রাখেন, কারণ আমরা এটার বিরুদ্ধে আপিল করব, এখনো আপিলের সময় আমাদের আছে, অন্তত আপিল দায়ের হওয়া পর্যন্ত ডিক্রির কার্যক্রমটা বাদ, মানে স্থগিত রাখেন। আরেকটা কি, ডিক্রি জারি বা কার্য ডিক্রি জারি বা কার্যকর করতে প্রেরণ করা হয়েছে এমন আদালত কর্তৃক
জারি কার্যক্রম স্থগিত করা। মনে করেন যে যে আদালত ডিক্রি দিয়েছে সেই আদালত প্রিসেপ্টের মাধ্যমে মানে জারির অনুরোধ পত্র পাঠিয়ে দিল অন্য একটি আদালতে, হয়তোবা তার আদালতে চাপ বেশি, তার কলিগকে পাঠিয়ে দিল ভিন্ন একটি আদালতে। সেটা আদেশ 21 বিধি 26-এর বিধান মতে যথেষ্ট কারণ প্রদর্শন সাপেক্ষে সংশ্লিষ্ট আদালত যুক্তিসঙ্গত সময়ের জন্য ডিক্রি জারি কার্যক্রম স্থগিত রাখতে পারেন, যেন দেনাদার বা দায়িক ডিক্রি প্রদানকারী আদালত বা উপযুক্ত আপিল আদালতে আবেদন করার সুযোগ পান। মূল উদ্দেশ্য হচ্ছে আপিল করবে, তাই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা আপিল দায়ের না করা পর্যন্ত সেটা স্থগিত হোক। তাহলে তিন আদালত, প্রথম আদালত হচ্ছে আপিল আদালত, দ্বিতীয় আদালত হচ্ছে মূল আদালত যে আদালত ডিক্রি দিয়েছেন, তৃতীয় আদালত হচ্ছে মূল আদালত যদি ডিক্রিটা অন্য একটি আদালতে পাঠিয়ে দেয় জারির জন্য, তাহলে সেই আদালত ডিক্রি কার্যক্রম স্থগিত করতে পারবেন। এরপরে ক্ষয়ের একে যেটা বলা হচ্ছে যে দায়িক যিনি সম্পত্তির মালিক এমন ব্যক্তি কর্তৃক নিলাম বিক্রয় রোধ। আমাকে কিছু বলছেন? দায়িক যিনি সম্পত্তির মালিক, দায়িক মানে যার বিরুদ্ধে ডিক্রি হয়েছে তিনি যদি সম্পত্তির মালিক হয়, তাহলে এমন ব্যক্তি কর্তৃক নিলাম বিক্রি রোধ। তার মানে সে মালিক ছিল, হ্যাঁ, কিন্তু তার সম্পত্তি নিলামে তোলা হচ্ছে কেন? হয়তোবা তার বিরুদ্ধে একটা ডিক্রি হয়েছে, যে ডিক্রি সে টাকা পরিশোধ করছে না, তাহলে তার সম্পত্তি বিক্রয় করে টাকা পরিশোধ করবে। তাহলে আদেশ 21 বিধি 89 এর বিধানের অধীন দায়িক অর্থাৎ যিনি সম্পত্তির মালিক এমন ব্যক্তি কর্তৃক নিলাম বিক্রি রদ করার আবেদন করার সুযোগ রয়েছে। মানে সে আবেদন করে বলছে যে আমার সম্পত্তি আর বিক্রয় করেন না, আমাকে 1 মাসের সময় দেন, আমি টাকা পরিশোধ করে দিব ডিক্রিদারের, এরকম একটা কথা বলতে পারে বা বিভিন্ন কারণ দেখাতে পারে। তাহলে অত্র বিধির মূল বক্তব্য হচ্ছে এই 3টি পয়েন্ট আমি দিয়েছি। ডিক্রি জারিতে কোনো স্থাবর সম্পত্তি নিলাম বিক্রয় রদ করতে চাইলে দায়িককে নিলাম বিক্রয়ের তারিখ হতে 30 দিনের মধ্যে বিক্রয় বাতিলের জন্য আবেদন করতে হবে। মানে নিলাম বিক্রয় শুরু হয়েছে ওই সেই দিন আবেদন করতে পারবে, দিয়ে নিলাম কার্যক্রমটাই বন্ধ করে দিতে পারবে, অথবা নিলাম বিক্রয় হয়ে গেছে কেউ কিনেছে সম্পত্তিটা, তো এর পরেও 30 দিনের মধ্যে আবেদন করে সেটা কি করতে পারে, রদ করতে পারবে। তার মানে তার সম্পত্তিটা নিজের কাছে রাখতে পারবে, অন্যের হাতে যেতে দিবে না। তাহলে যিনি সম্পত্তিটা টাকা দিয়ে কিনলেন তার কি হবে? এই ক্ষেত্রে ক্রয় মূল্যের 5.5 শতাংশ অর্থ বা নিলাম ঘোষণার উল্লেখিত অর্থের মধ্যে যেটি কম হয় তাকে তাকে জমা প্রদান করে নিলাম বিক্রয় বাতিলের জন্য আবেদন করতে হবে। অর্থাৎ যিনি ক্রয় করলেন নিলামে অকশনে সম্পত্তি, তাকে 5% টাকা ইনস্ট্যান্ট দিতে হবে, অগ্রিম দেওয়ার পরে আবেদন করতে হবে। আবার ডিক্রি জারিতে কোনো অস্থাবর সম্পত্তির নিলাম বিক্রয় রদ করতে চাইলে 90 বিধির আওতায় আবেদন করা যাবে যদি নিলাম প্রচার বা পরিচালনায় যথেষ্ট অনিয়ম বা প্রতারণা থাকে। যদি আদালত এর কার্যক্রমের বা নির্দেশ মতে যারা নিলাম কার্যক্রম শুরু করেছে সেখানে যদি অনিয়ম বা কোনো প্রতারণা থাকে, অর্থাৎ মানে তাড়াহুড়া করে নিলাম ডাকা হচ্ছে বা সম্পত্তির মূল্য কম দেখানো হচ্ছে, যারা নিলাম ডাকছে তারা যে ক্রয় করবে তার সাথে যোগসাজশ করে সম্পত্তির মূল্য মনে করেন 20 লক্ষ টাকা, সেটা 15 লক্ষ টাকাতে বিক্রয় করে ফেলছে নিলামে, তাহলে 5 লক্ষ টাকা লস হলো না? তার মানে যোগসাজশ থাকতে পারে ক্রেতা এবং নিলাম যারা ডাক দিচ্ছে তাদের মধ্যে। এই ক্ষেত্রে আবেদনকারী তথা দায়িককে যদি 22 বিধি মোতাবেক নোটিশ দিতে ব্যর্থ হয়, সে মানে যে সম্পত্তির মালিক তাকে 22 বিধি মতে নোটিশ দিতে হবে, নোটিশ যদি দেওয়া না হয় সেটাও একটা কি অনিয়ম। নিলাম প্রচার বা পরিচালনায় যথেষ্ট অনিয়ম বা প্রতারণা থাকার বিষয়টি যদি আবেদনকারী তথা দায়িক প্রমাণ করতে পারে, তবে বিজ্ঞ আদালত নিলাম বিক্রি রদের আদেশ দিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু ওই 5% আর টাকা দিতে হবে না। এরপরে 2 নম্বর প্রশ্নের উত্তর ক্ষয়ের, ক্রেতা কর্তৃক নিলাম বিক্রয় রদ মানে যিনি নিলামে সম্পত্তি ডাক দিলেন, ডাকলো যে 15 লক্ষ 1, 15 লক্ষ 2, 15 লক্ষ 3, একজন 15 লক্ষ টাকায় সম্পত্তি কিনে নিচ্ছে, তাহলে তিনি ক্রেতা, মানে অকশনে যিনি ডাক দিয়েছেন।
যিনি পারচেস করছেন সম্পত্তি। এটা আদেশ 21 বিধি 91 আছে। তাহলে আমরা দেখলাম 89, 90, 91 সিরিয়ালে আছে, সুবিধা হবে। এর বিধান মতে ডিক্রি জারিতে যে সম্পত্তি বিক্রয় করা হয়েছে উক্ত সম্পত্তিতে দায়িকের কোনো স্বার্থ নেই। এই যুক্তিতে ক্রেতা কর্তৃক নিলাম বিক্রি রদ করার আবেদন করার সুযোগ রয়েছে। ক্রেতা সাবধান নীতি অনুসারে যে সম্পত্তি বিক্রয় করা হচ্ছে তা আদৌ নিলামে বিক্রয়যোগ্য কিনা কিংবা তাতে দায়িকের স্বার্থ আছে কিনা তা যাচাইয়ের দায়িত্ব ক্রেতার উপর বর্তায়। মনে করেন যে বিক্রি হয়েছে রহিমের বিরুদ্ধে, এখন রহিমের সম্পত্তি তো নিলামে তুলতে হবে। এখন ভুল করে রহিমের সম্পত্তি না তুলে তার প্রতিবেশীর সম্পত্তি, পাশের একটি সম্পত্তি নিলামে তুলেছে। এখন রহিম তো মজায় আছে। এখন কিনতে যে কিনেছে সম্পত্তি, কেনার পরে বুঝতে পারছে যে এটা তো মামলার যে বিবাদী বা বর্তমান যে দেনাদার বা দায়িক, দেনাদার আর দায়িক বা ডিক্রি ডেপ্টর একই জন, একই ব্যক্তি। তাহলে দেনাদার মানে মামলায় যে হেরে গেছে বিবাদী, তিনি রহিম মনে করেন রহিমের সম্পত্তি না, অন্য কারোর সম্পত্তি নিলামে বিক্রয় হয়েছে। এখন যদি করিমের সম্পত্তি বিক্রয় হয়, করিম তো আবার দরখাস্ত করে কি করবে, ওই সম্পত্তি ফেরত নিয়ে নেবে। তাহলে সম্পত্তি তার চলে যাবে। তাহলে যিনি ক্রয় করলেন সম্পত্তি, তার টাকাটা খোয়া যাবে মূল সম্পত্তি ক্রয় করে। বুঝতে পারছেন শিবলি ভাই? বিষয় বুঝতে পেরেছি। তার মানে যে বিবাদী তার সম্পত্তি তো বিক্রয় করতে হবে, ভুল করে তার প্রতিবেশী বা তার ভাইয়ের সম্পত্তি বিক্রয় করতে গেলে কি হবে, তার তো স্বার্থ নাই এখানে। তাহলে তার সম্পত্তি তো নিলে সেটা অবৈধ হয়ে যাবে। তৃতীয় পক্ষ বা তৃতীয় নিরপেক্ষ ব্যক্তির সম্পত্তি নিয়ে নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে এমনিতেই সেটা বাতিল হয়ে যাবে তৃতীয় পক্ষ আবেদন করলে। এবারে একটি প্রবলেমেটিক প্রশ্ন, এখন যে প্রবলেমেটিক প্রশ্নটা পড়বো এই প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে, আপনি বুঝে উত্তর করবেন। আমি সাধারণত পরীক্ষা নিচ্ছি, কিছুটা পরিবর্তন করে দিচ্ছি, এই পরিবর্তন বুঝে উত্তর করতে হবে। প্রশ্ন হুবহু নোট থেকে কমন দিচ্ছে না, একটু পরিবর্তন করছি এবং ধীরে ধীরে এই পরিবর্তনের পরিমাণটা বেড়ে যাবে। যেমন আগামী শুক্রবারে আরো প্রশ্ন একটু জটিল করব, আরো পরিবর্তন করব, হয়তোবা নতুন ফ্রেশ একটা প্রশ্ন বানিয়ে দিলাম। একটি দেওয়ানি মামলায় ক ক্ষয়ের বিরুদ্ধে দখল উদ্ধারের ডিক্রি পান। তার মানে একটা স্থাবর সম্পত্তি আছে, একটা জমি, তাহলে এই জমির ডিক্রি পেয়ে গেল। এবার খ আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে ক কে দখল প্রদান করেনি, তার মানে ক এখানে ডিক্রি পেয়েছে, খ ওই সম্পত্তি আর ফেরত দিচ্ছে না। সঙ্গত কারণে ক ক্ষয়ের বিরুদ্ধে ডিক্রি জারির মামলা করবে। আমরা এতক্ষণ যেটা পড়লাম, ডিক্রি জারির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ডিক্রি পেলাম, তাও সম্পত্তি পাচ্ছি না, তাহলে অবশ্যই জারি করতে হবে। আদালতের নাজির খ এর সম্পত্তির পরিবর্তে গ এর মালিকানাধীন সম্পত্তির দখল ক কে বুঝিয়ে দেয়। একটু আগে যে কথা বলছিলাম যে রহিমের সম্পত্তি না দিয়ে করিমের সম্পত্তি, প্রতিবেশী বা কোনো ভাইয়ের সম্পত্তি যদি দিয়ে দেয়, তাহলে এখানে গ কি মামলার কোনো পক্ষ শিবলি ভাই? জি না। গ কিন্তু মামলার কোনো পক্ষ নাই, নিরপেক্ষ একজন ব্যক্তি। তার মানে এই নাজির সাহেব সম্পত্তির যে দাগ নাম্বার সেটা হয়তো বা ভুল করে ফেলেছে, ভুল জি। করে ওই ক্ষয়ের সম্পত্তি নিলামে না ডেকে গয়ের সম্পত্তি নিলামে ডেকে কাকে বুঝিয়ে দিচ্ছে? এখানে ওকে নিলামের, বুঝিয়ে দেওয়া হয়েছে। এখানে নিলামের বিষয় না, মূলত এখানে অ্যাডভোকেট কমিশন দিয়ে নাজির সাথে গিয়ে এই সম্পত্তিটা নিয়ে নাও। তো যেটা দেওয়ার কথা না দিয়ে হয়তো বা পাশের সম্পত্তি দিয়ে দিয়েছে, এবার গয়ের সম্পত্তি চলে গেছে ভুল করে। আদালত উক্ত জারি মামলা ক এর অনুকূলে নিষ্পত্তি, এবং মামলা নিষ্পত্তি হয়ে গেছে। এবার মনে করেন ক তো সম্পত্তি পেয়ে গেছে, ক সম্পত্তি পেয়ে গেছে, ক আর লক্ষ্য করেনি যে ক্ষয়ের নিলাম না গয়ের নিলাম। এবার গ আদালতে উক্ত আদেশে সংক্ষুব্ধ হবে। এবার গ তো মামলার কেউ না, বিবাদী না, গয়ের সম্পত্তি চলে গেল। গ এর উক্ত জমির দখল ফেরত পাওয়ার কোনো সুযোগ আছে কি? সংক্ষেপে আলোচনা করুন। অবশ্যই সুযোগ থাকা উচিত, কমন সেন্সের বিষয়, ন্যায় বিচারের স্বার্থে। তাহলে জি। এখানে আমরা ঘটনা উল্লেখ করব প্রশ্ন থেকে, বিচার্য বিষয়টা প্রশ্ন থেকে উল্লেখ করব। প্রাসঙ্গিক আইনটা আমরা কোথা থেকে দেব? সিপিসির 21 বিধির 100 বিধান। ডিক্রিদার বা নিলামে বিক্রিত কোনো সম্পত্তি ক্রেতা কর্তৃক ডিক্রির দায়িক ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি তার সম্পত্তি হতে বেদখল হয়, ঠিক 100 ধারাতে একই কথা বলা আছে যেটা আমরা ঘটনার মধ্যে ফ্যাক্টে বুঝতে পারলাম। 100 বিধিতে বলছে যে দায়িক ব্যতীত অন্য কারো সম্পত্তি যদি বেদখল হয়ে যায়, যে মামলার কোনো পক্ষই না, তাই না? যেমন গ,
তবে তিনি অনুরূপ বেদখলের অভিযোগ করে সংশ্লিষ্ট আদালতে আবেদন করতে পারবে। নতুন মামলা করার দরকার নেই, একটা আবেদন করলেই হবে ওই মামলার অধীনে। এমন পরিস্থিতিতে আদালত বিষয়টি তদন্ত করার জন্য দিন ধার্য করবেন এবং যে পক্ষের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তার বরাবর সমন ইস্যু করে তাকে জবাব প্রদানের জন্য হাজির হতে নির্দেশ দিবেন। এরপরে ওই আদেশ 21-এর বিধি 101, 100 এবং 101 দুইটাই লাগবে আমাদের। এর বিধান মতে যে ক্ষেত্রে আদালত এই মর্মে সন্তুষ্ট হন যে, তার মানে এখানে 100-তে বলছে যে মানে পরিস্থিতিটা কি, এই পরিস্থিতি হলে 101-এ কি বলছে, আবেদনকারী নিজের দরুন উক্ত সম্পত্তিতে পূর্ব হতেই দখলে ছিল, তার মানে তার দখলটা প্রমাণ করতে হবে, এমনি এসে আবেদন করলে হবে না। দায়িক ব্যতীত অন্য কোনো ব্যক্তির পক্ষে উক্ত সম্পত্তিতে পূর্ব হতেই দখলে ছিল, তাহলে দায়ী দায়িক মানে যিনি সম্পত্তির বিবাদী ছিল, মানে দায়িক যার বিরুদ্ধে ডিক্রি হয়েছে সে ব্যতীত অন্য কারো পক্ষে, মানে সে নিজের সম্পত্তিতেই দখলে ছিল, মানে দায়িকের সাথে তার কোনো কানেকশন নাই, সেটা যদি বোঝায়, সেক্ষেত্রে আদালত আবেদনকারীকে উক্ত সম্পত্তির দখলে রাখার নির্দেশ প্রদান করবেন। তার মানে গয়ের সম্পত্তি গ ফেরত পাবে, আগের প্রশ্ন যদি অনুসারে বলি, এবং এবার ক্ষয় সম্পত্তি আবার নতুন করে কি করা হবে, ককে ফেরত দেওয়া হবে। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে সিদ্ধান্ততে আমরা কি বুঝতে পারছি যে আদেশ 21 এবং 21-এর বিধি 100 এবং 101-এর বিধান পর্যালোচনা করে বলা যায় যে আলোচ্য প্রশ্নে উল্লেখিত ব্যক্তি গ যেহেতু আদালতের নাজিরের ভুলের কারণে ডিক্রির দায়িক না হয়েও নিজ দখলীয় সম্পত্তি হতে বেদখল হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেহেতু তিনি আদালতে আবেদন করে নিজ সম্পত্তি দখল ফিরে পেতে পারেন। একেবারে স্পেসিফিক উত্তর করেছি সিদ্ধান্তে। এবং একটু আগেই যে আমরা যেটা পড়ছিলাম, এই লাস্ট প্রশ্ন, এই যে ক্ষয়ের 2 নম্বর, 10-এর 3-এর ক্ষয়ের 2 নম্বরে এখানে যেটা বলা হচ্ছে 91-এ, সেখানেই আমরা কিছুটা এখানে পাচ্ছি ওই পরিস্থিতিতে। তো জারি মানে জারি মামলা বিষয়ে যতটুকু আসার মতন এই ধরনের প্রশ্ন আসতে পারে। তাছাড়া যে আমি প্রবলেমেটিক প্রশ্ন আছে একটা দিয়েছি, প্রবলেমেটিক প্রশ্ন আমার ক্লাস টেস্ট, তারপরে মডেল টেস্টে আরও থাকবে, এই জায়গা থেকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে জারি অংশ থেকে আপনারা বুঝে উত্তর করবেন। এভাবে আশা করি জারি থেকে যদি প্রশ্ন আসে কমন পেয়ে যাবেন। হুবহু প্রশ্ন কমন না পেলেও থিম কমন পাবেন, ক খ পরিবর্তন করে এবিসিডি চলে আসতে পারে এরকম।